মানুষের সম্মুখে নিজের উপস্থাপন করা এটা ভাবতে একদিক দিয়া মানে বালা লাগে, আর আরেকটা দিক দিয়া একটু শরম শরম লাগে যে আমি তো আমার কি এমন আছে যে আমি মানুষের সামনে দেখাইতাম। ফরর বালা দেখলে আমার গতর উঠে খাউজানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাউজানি। প্রিয় দর্শক, সবরি প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমরা খুব পরিচিত একজন মানুষ, প্রিয় মুখ, আপনারা দেখলে চিনবা তান্ডে। তাই একজন গীতিকার, সুরকার এবং শিল্পী। সবচেয়ে বড় কথা হইল কি তাই একজন চিকিৎসক, সমাজসেবক। তো আক্কা আমরা তার লগে আজকে পরিচিত হই। তাই নইলা জহিরুল ইসলাম অচিনপুরি। তো জহিরুল ভাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহ রাখছেন। তো আজকে আপনি আমরা স্টুডিও প্রথম আইসেন, আপনার যদি অনুভূতিটা একটু হইতা। আসলে মানুষের সম্মুখে নিজের উপস্থাপন করা বা নিজেরে ভাবা যে মানুষ আমার দেখরা, এটা ভাবতে একদিক দিয়া মানে বালা লাগে যে অনেক মানুষের সাথে আমার সংযোগর, আর আরেকটা দিক দিয়া একটু শরম শরম লাগে যে আমি তো আমার কি এমন আছে যে আমি মানুষের সামনে দেখাইতাম। তো যাই হোক, গফসফ অনুষ্ঠান যেহেতু আমি সবচেয়ে ভালোবাসি আমার মাতৃভাষা সিলটি ভাষাকে। সিলটি ভাষায় একটা অনুষ্ঠান সঞ্চালনা হইব, ইকানো মাত হইব সিলটি ভাষায়, যারা হুনবা এরাও সিলটি ভাষায় হুনবা। এটা একটা অ্যামেজিং, এটা অত্যন্ত একটা চিত্তাকর্ষক অনুষ্ঠান। জাস্ট যেই শুনছি যে গফসফ অনুষ্ঠানের নাম, আমি কইছি অবশ্যই আমি থাকমই অনুষ্ঠানও। আপনার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ এবং আমরা বাংলাভিউ স্টুডিও থেকেও ধন্যবাদ। আজকে আমরা এই আপনি সময় দিরা। জি ধন্যবাদ। তো আসলে আমার মনের যে আপনি তো একজন চিকিৎসক, পাশাপাশি গীতিকার, সুরকার, একজন শিল্পী। আপনার এই যে পথ চলা, যেটা এই পথ চলার পিছনে আপনার কার বেশি ভূমিকা, বা এক কথায় কইতে গেলে আপনার জীবনের গল্পটা যদি আমরা একটু জানতাম। আচ্ছা, আসলে এই ভিতরে প্রত্যেক মানুষের ভিতরে একটা জীবনী শক্তি আছে, যেই জীবনী শক্তি ওটাই মানুষের চালায়। মানুষের যে ফিজিক্যাল একটা স্ট্রেংথ আছে, একটা যে শারীরিক শক্তি, দৈহিক শক্তি, আর একটা আছে মনোবল, মনের শক্তি। এই দুইটা শক্তি মিলে হলো জীবনী শক্তি। এই জীবনী শক্তি আসে মানুষের মটো অফ লাইফ, তার জীবনের উদ্দেশ্য কিতা, ওটার উপরে নির্ভর করে। জীবনের উদ্দেশ্য যদি হে একটা বানাই নেয় যে আমার জীবনের উদ্দেশ্য ওটা, তখন তার জীবনী শক্তি ওই উদ্দেশ্যের পানে অগ্রসর হইতে থাকে। আর যার জীবনে কোনো উদ্দেশ্য নাই, হে কেমন বিচ্ছিন্ন, তার ভিতরে কোনো প্রাণ আছে, শক্তি আছে, কিন্তু প্রাণ শক্তিটা কাজ করতেছে না। তো আমার যদি ছোট বয়স থাকে, আমি যদি চিন্তা করি যে আমার উদ্দেশ্য কিতা, প্রথমে হলো আমার মা বাবার একটা স্বপ্ন আছিল আমি একজন ডাক্তার হইতাম, এবং মা বাবার এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে আমি মেহনত করছি ফ্রম দি ভেরি আর্লি স্টুডেন্ট লাইফ, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, তারপরে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সব মিলাইয়া প্রতিটা জায়গায় আমি খুব শ্রম দিছি পড়াশোনা করার লাগে। উদ্দেশ্য হলো যে আমি একজন চিকিৎসক হইতাম। তো চিকিৎসক হওয়ার পিছনে কারণ ছিল, প্রথমে হয়তো বা মা বাপ চিন্তা করছেন, আমার মা অসুস্থ আসলা, হাসপাতাল উসমানিত ভর্তি আসলা, আমি শুনছি। তখন আমার বাপর স্বপ্ন আছিল যদি ফুরুতাইন খেউরে ডাক্তার বানানো যায়, তাইলে এটা মানুষের উপকার করতে পারবো। মানে পীড়িত মানুষ, আর্তপীড়িত, অসুখ হইলে যে মানুষ বুঝে যে তার আসলে কতটুকু সাহায্য দরকার, যে বুঝে, যে ভুক্তভোগী। আজকে মনে হরকায় যে করোনার সময়ে মানুষ বিভিন্ন হাসপাতালে মানুষ পড়েছে, কেউ ভেন্টিলেটরও। এই অবস্থায় যে অসুস্থ মানুষের স্বজন যারা আছে, আত্মীয় পরিজন, তারা কি পরিমাণ অসহায়, এবং তারা চিন্তা করে যে তখন একজন ডাক্তার একটা দেবদূতের মতো, একজন সিস্টার একটা দেবদূতের মতো, দেবী। তো মানুষ আসলে কত অসহায়, অসুস্থ। তো ঠিক তদ্রুপ হয়তো বা আমার বাবা আমার মায়ের অসুখের সময় একটা অসহায় ফিল করছেন, তখন ভাবছেন যে আমার ছেলে যদি ডাক্তার বানাইতে পারি, সে এরকম অসহায় আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াবে।
এই এক স্বপ্ন নিয়ে আমার বাবা চাইছিলেন এবং আমার মাও স্বপ্ন দেখছিলেন। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে এবং পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই স্বপ্ন পূরণ করছেন। তো আমি যখন ডাক্তার হয়েছি তখন আমি চিন্তা করছি যে আমার জীবনের লক্ষ্যটা কি। পয়সা করি এগুলা মানে আল্লাহ পাক যার যতটা দিবে অতটা হবেই, সে চাইলেও দিবে না চাইলেও দিবে, এটা তার মানে এটা তার তকদিরে লেখা আছে, তার এটা সে মানে ফেলেও দিতে পারবে না, আর এইটা সে জোর করে আনতেও পারবে না। সুতরাং আমার জীবনের লক্ষ্য হবে মানুষকে যতটুকু পারা যায় সহযোগিতা করা। আমি একজন চিকিৎসক, প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করি যে আমার কাছে যে মানুষগুলো আসে এরা সুখে আসে না, এরা কোনো আনন্দ নিয়ে আসে না, এরা আনন্দ পাইতে আসে, এরা চায় এরা কষ্টর ভিতরে আছে, এরা কষ্টটা লাগবে বইতো, এটা তারা অশান্তির ভিতরে আছে, তারা একটা শান্তির বাণী শুনতো তারা আয়। ঠিক আছে। তো এর লাগি মানে আমি আমার জীবনের প্রতি চিকিৎসক হিসাবে আমি আমার প্রতিটা মুহূর্ত চেষ্টা করি যে মানুষের কিছু কিছু রোগ আছে বালা করা যায়, আর কিছু কিছু রোগ আছে আমরা মেডিকেল সায়েন্স এতটুকু ডেভেলপ করে নাই যে এই চিকিৎসারে আমরা বালা করতাম পারি, কিন্তু আমি হয়তো ঔষধ দিয়ে তারা বালা করতাম পারি না, কিন্তু সুন্দর একটা মাতিয়া আমি রোগীর মনের ভিতরে একটা শান্তি দিতাম পারি একজন চিকিৎসক হিসাবে। তো আমি আমার চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের উপকার করার তো চেষ্টা করতেছি, পাশাপাশি মানুষের মনের ভিতরে একটা শান্তি দেওয়া, এটা হলো জীবনে একটা লক্ষ্য বানাইছি, মানব কল্যাণ, মানুষের কল্যাণ হলো আমার জীবনের লক্ষ্য। পয়সা করি আমার যে একজন কয় যে বাবা আমি তো গরিব মানুষ, এই এত টাকা অপারেশনের জন্য ফাইমুখিলা। আমি কইলাম যে আপনি নিয়ত করোকা অপারেশন করাইতা, অপারেশন করতেই বা আপনার চৌকট যদি বালা করতেছেন আপনার অপারেশন করতে আগে নিয়ত করোকা, নিয়ত করার পরে আপনি লঙ্গি খেসিয়া লামৌ কাফিল্ড, এরপরে দেখবেন মানুষে কিলা হেল্প করে। আর আমিও আসি কেন চিকিৎসক, আপনারে হেল্প করার নিয়তে আসি, আপনারে কিভাবে সহযোগিতা করা যায় এটা আছে। তো এর লাগি একজন চিকিৎসক হিসাবে আমার সর্বান্তকরণে আমি চেষ্টা করি মানুষের উপকার করার লাগে। এইটাই যেহেতু জীবনের লক্ষ্য বানাই নিছি, এই কারণে যে আমি যে সঙ্গীত যে গানগুলা রচনা করি বা যে গানগুলা, এই গানগুলো আসলে আমি অত গানও বলি না, দুনিয়াতে অসংখ্য গুণী মানুষ যারা আছে তারা সুন্দর সুন্দর গান রচনা করেন, খরছেন অতীতে এবং এখনও করেন। আর আমি আমার মনের ভিতরে কিছু জ্বালা আসে, কিছু ভাব আসে, এইগুলারে একটু ভাব দেওয়ার চেষ্টা করি আমার মতো করি। গান হয় না কিনা এটা মানুষে কেউ হয় গান হয়, কেউ হয় না, আমার এতে কিছু যায় আসে না। আমার হইল যে আমার ভিতরে কিছু ভাবনা আসে, এই ভাবনাগুলারে আমি একটু চেষ্টা করলাম যে বাস্তবায়ন করার। এই ভাবনাগুলোটাও মানব কল্যাণ। অনেকে কয় যে ডাক্তার, আবার গানটা নিতে মানে দুই লেখার না, আমি কই না, আমার গানগুলো যদি আপনি শুনেন তো বুঝা যায় এটাই ডাক্তারি করে, এই গানগুলোও কিন্তু ডাক্তারি। আমি আপনার গান শুনছি, অনেকগুলো গান শুনছি, আমার ভালো লাগছে। আর আপনি সিলেটি ভাষায় গানগুলো আপনি উপস্থাপন করেন, এটাও একটা মনের জ্বালা থাকি, যে সিলেটি ভাষা কেনে আপনি দেখবা যে জাতীয় পর্যায়ে আমরা সবাই বাংলা ভাষাভাষী, এটা ঠিক আছে, রাষ্ট্রভাষা আমাদের বাংলা, কিন্তু জাতীয় পর্যায়ে দেখো আমরা সিলেটি ভাষার ভিতরে রিসোর্স আছে, অনেক সম্পদ আছে, এবং আমাদের সিলেটি ভাষার তার নিজস্ব বর্ণমালা আছে, তার সাহিত্যকর্ম আছে এই সিলেটি ভাষায়। সুতরাং এই ভাষাটা আমরা নিজেরা চর্চা না করার কারণে ভাষাটার অবমূল্যায়নের, ভাষাটা দিন দিন, যেমন আমরা বাংলা ভাষা, যেমন এই অন্যান্য বিভিন্ন ভাষা, যেমন আমাদের দেশে যেমন হিন্দির দ্বারা আগ্রাসন চলতেছে, বাংলা ভাষার উপরে হিন্দি আগ্রাসন চলতেছে, ঠিক তদ্রূপ আমি কইম যে আমরা সিলেটি ভাষা এরকম আগ্রাসনের সম্মুখীন, আমরা নিজেরা সিলেটি ভাষা চর্চা করা উচিত। এটা আমার একটা ফিল করলাম তখনই আমি চিন্তা করলাম যে আমি আমার গানগুলা সিলেটি ভাষায় রচনা করবো। ওই বাইদি ভাই আমি একটা মাতমাতিলাই মুইবালা নাই আমার একটা গান আছে, তো জাতীয় পর্যায়ের একটা চ্যানেল তারা আমার কইল স্যার ও গানটা আপনি বাংলাতে করিয়া যদি গাই না আমরা রেকর্ড নিতাম। আমি কইলাম যে না, এটা আমার সম্ভব নাই, কারণ আমি চাইছি আমার সিলেটি ভাষারে হাইলাইট করার লাগে। এখন হিন্দি গান শুনুন না আপনারা বলে শুনি, হিন্দিরে কিতা কনভার্ট করিয়া বাংলায় শুনুননি, বুঝার চেষ্টা করেন হিন্দি কিতা গাইছে, তো হিন্দিরে যদি আপনি হিন্দিভাবে শুনতে পারেন, আমার সিলেটি গানটাও সিলেটিভাবে শুনবা। আপনি ওয়েস্টার্ন ইংলিশ গান শুনুন, এগুলো যদি শুনতে পারেন, এখানে আমার সিলেটি গান শুনতে নাই, যদি এটা গান হয়। আচ্ছা, তোমরা মাঝে দিয়ে লইলে সময় আপনি এই গল্প কইরা তো আপনি আপনার জীবনের যে ইয়েটা, এই ফাঁকে দিয়ে আমরা ওই যে মই বালা নাই গানটা যদি শুনতাম, দর্শক হলে কিবা অপেক্ষা করা। ও গুবালা নাই তে হো গুবালা নাই,
ইতাওয়ালা নাই তে হিতাওয়ালা নাই, নারে 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 মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই, মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই। অগুওয়ালা নাই তে হগুওয়ালা নাই, ইতাওয়ালা নাই তে হিতাওয়ালা নাই, নারে 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 মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই, মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই, মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই, মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই। অচিনপুরি হোসেন তোমার শোকওয়ালানি, মানুষের ভালা দেখিয়া গোত্র জ্বালা ধরেনি। অচিনপুরি হোসেন তোমার শোকওয়ালানি, মানুষের ভালা দেখিয়া গোত্র জ্বালা ধরেনি। তুমি দেখি বউগর খানা ও দেখতে হো দেখো না, কোনো সময় চকুল না মজা পাইলে চোখ মজনা। চৌকর ব্যবহার ভুলিয়া আতারে ভাতারে সাইয়া, চৌকর ব্যবহার ভুলিয়া আতারে ভাতারে সাইয়া, শেষ বিচারে গিয়া তুমি ফার পাইতে নাই। অগুওয়ালা নাই তে হগুওয়ালা নাই, ইতাওয়ালা নাই তে হিতাওয়ালা নাই, নারে 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 মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই, 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 মুই ভালা নাই, তাই জগৎ ভালা নাই। বাহ, দারুণ। আমি অবশ্যই এটা শুনছি আপনার গানটা, বাট এখন আমি সরাসরি যে আপনার কাছ থেকে এই গানটা শুনছি আমার আরও বেশি ভালো লাগছে এবং আমি আসলে মুগ্ধ। আমি আসলে ওই চিকিৎসক হিসাবে তো আমি একটা ক্লাসিক্যালি একদম সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করে আইছি, একদম শিক্ষাঙ্গন, প্রতিটা শিক্ষাঙ্গনেই এটা আল্লাহর রহমতে মেধার যে সর্বোত্তম যে স্বাক্ষর, সর্বোচ্চ যে স্বাক্ষর, সেটা রেখে রেখেই কিন্তু আমি এই পড়াশোনাটা করছি। গান যেটা গানের মানুষ আমি হইলাম কিভাবে? আমি আসলে গান তো ওইভাবে শিখে গানের মানুষ হই নাই। আমি হলাম গিয়ে ছোটো বয়স থেকে গানের সাথে চলছি, বলে গান আমার পাশাপাশি চলছে, গানটা আমার ভিতরে ঢুকছে, কিন্তু ওইটার জন্য যে ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়ার এগুলো আমার কোনো সুযোগ হয়ে ওঠে নাই পড়াশোনার ব্যস্ততার কারণে। কিন্তু গানের ভিতরে তো জেনেটিক্যালি একটা ভিতরে গানের একটা প্রবাহ ছিল, তারপরে গানের লগে চলছি। আমার বাবা উনি একজন মরমী সাধক, তো উনি উনার মুর্শিদের সাথে থাকতেন, মুর্শিদের গানগুলো করতেন, উনি নিজেও গান লেখেন, উনি গান করেন। তো ওই প্রভাবটা আমার অন্তরের ভিতরে, ওই ছাপটা আছে। আর ছোটো বয়স থেকে আমি বাউল গান যেগুলো আছে, গ্রামও বড় হয়েছি, বাউল গানগুলো শুনতাম। খারি আমিরুদ্দিন সাহেবের গান, শাহ আব্দুল করিম সাহেবের গান, শফিকুন্নুর সাহেবের গান, তারপরে আরও যারা মুজিবুর রহমান সরকার, এরকম ওনারা তখনকার ছিলেন, নামকরা বাউল ছিলেন। ওই সমস্ত আসরে গেছি, গান টান শুনতাম, কিন্তু নিজে গান গাওয়া যে এটা আমি ওইভাবে ভাবি নাই যে আমি গান গাইব। তবে তখন ফুরু বয়সও মাদ্রাসা ওই যে মক্তব্য পড়তাম, গ্রামের মক্তব্য, কসিদা মানে এটা গাইতাম, কসিদা গাইতাম, গজল, ইসলামিক গজল, এগুলো হলো এই প্রত্যেক মাদ্রাসার ওয়াজ হইতো, মসজিদের ওয়াজও গিয়া ওই কসিদা গাইতাম, ইসলামিক গজল গাইতাম, কেরাত করতাম। আমি আরবি ভাষাটা যথেষ্ট ভালোভাবে আমি চর্চা করছি এবং এই কারণে কেরাত এবং কারিয়ানা যে প্রশিক্ষণ ওইটা আমি গ্রহণ করেছি, যার কারণে ওই যে ইসলামী গজল কাসিদা ওগুলা বিভিন্ন এই ওয়াজ মাহফিল এইগুলোতে গাইতাম। এইটা অভ্যাস ছিল। এই পরবর্তীতে
আমি যখন ছাতক সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে ভর্তি হইলাম তখন আমার এক ক্লাসমেট আমার সহপাঠী এক বান্ধবী ছিল, ও দীপা চক্রবর্তী, সে খুব ভালো শিল্পী ছিল। তো একবার স্কুলে ওই যে স্কুলের প্রতিটা ইয়েতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান হয়, সেখানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নানাবিধ কম্পিটিশন হয়। তো আমি উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, তৈরি বক্তৃতা, বিতর্ক, এইগুলাতে পুরস্কার পাইতাম। আমি ফার্স্ট হইতাম ওগুলাতে, কেরাতে ফার্স্ট হইতাম। তারপরে ওই খেলাধুলা পারতাম না, কখনো আমি খেলাধুলা করি নাই, খেলাধুলা কিন্তু ওই যে এই কেরাত, তারপরে কবিতা আবৃত্তি, তারপরে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, এইগুলাতে আমি প্রাইজ পাইতাম। তো একবার আমার শখ হইল যে এতগুলা যখন এই প্রাইজ পাই, আমি গানে নাম দিব, এই গানে নাম দিব। এখন আমি যেই দিন এই গানের নাম দিছি, আমার টিচার রাখো, জীবনে তুই গান গাইসনি, তুই যে গানের নাম দিলি। আমি বললাম যে স্যার, আমার ইচ্ছে হয়েছে আমি গান গাইতাম, প্রতিযোগিতার নাম লেখাইতাম। পরে নাম দিছি, দেওয়ার পরে প্রতিযোগিতার আগে আমি দেয়া দীপার কাছে সারেন্ডার করলাম, কারণ দীপা তো ফার্স্ট হইব এটা আমি শিওর। এখন দীপারে বললাম যে দোস্ত ইয়ে করো, আমারে একটা গান আমি শিখছি, ওইটা একটু তুলিয়ে দাও, হারমোনিয়াতে একটু তুলি দাও। তো আমি 3-4 দিন একটু প্র্যাকটিস করি, এরপর আমি কম্পিটিশন, তুমি ফার্স্ট হও এটা ঠিক আছে, কিন্তু আমি সেকেন্ড বার থার্ড হই তুইব। তো যাই হোক, দীপা হয়তো জানি না শুনতেছে কিনা, দীপা এখন ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে সে কাজ করে, সে কেমিস্ট, আর সে ছাতক শহরে সে থাকে। সে অত্যন্ত ভালো বন্ধু আমার, এবং সে একজন চমৎকার শিল্পী ছিল তখন। মানে তার গান শোনার জন্য মানে আমরা থাকতাম। এবং তার মুখে এই দূরবীনসার কিছু গান, দীপার মুখে দূরবীনসার কিছু গান সৃষ্টি হয়েছে দীপার মুখে। ওই গানগুলা পরবর্তীতে ন্যাশনালি গেছে। দীপার নাম নাই, কিন্তু অন্যদের নাম আছে। যেমন যে নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু শ্যামরায়, এই গানটা দীপার মুখেই প্রথম গাওয়া হইল। ওর থেকে রেডিওতে আসলো গানটা, রেডিও থেকে পরে দিলরুবা খান ওই গানটা নিলেন, কিন্তু গানটা দীপার মুখে প্রথম ছিল। যাই হোক, দীপাকে আমি যা বললাম যে দীপা, আমি একটা গান, একটা দেশাত্মবোধক গান আমি শিখছি, এই গানটা তুমি তুলে দাও, আমি গাইব ওটা, তুমি ফার্স্ট হও, তোমার জন্য এটা আমার কোনো ইয়ে নাই, কিন্তু আমার সেকেন্ড বা থার্ড হইতে হবে। তো সে এটা গানটা উঠাই দিল। আমি কদিন প্র্যাকটিস করলাম। শাপলা ফুলের দৃষ্টি দিয়ে তোমায় দেখেছি, দোয়েল পাখির সৃষ্টি নিয়ে তোমায় দেখেছি, জননী জন্মভূমি প্রতিটি স্বপ্নে আমি তোমায় দেখেছি, একটা রিদমের গান। তো রিদমের গান আমি খুব তালে গানটা, এবং আমার স্বাভাবিক একটা নেচার ছিল নেচে নেচে গাওয়া। তো স্কুল হল ভর্তি, মানে সব ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এত স্টুডেন্টস, টিচাররা, আমি যে নাম ডাকা হয়েছে আমি গান গাইব, এতেই হাততালি পড়ে গেছে। যে ক্লাস 10-এর ফার্স্ট বয়, সে আসতেছে গান গাইতে, জীবনেও গান গায় নাই। ওই গেলাম, পুরা হল জুড়ে হাততালি আগে পড়ে গেছে। ওই যে বলে যে ওই যে ট্যালেন্ট হান্ট হয় না, SMS-এ অনেকে জিতে যায়, আমি তো আসলে হাততালিতেই জিতে গেছি। তারপরে গেলাম স্টেজে, গান ধরলাম, গানটা খুব সুন্দরভাবেই গাইলাম, এবং গানের সাথে সাথে হলো ওই যে শাপলা ফুলের দৃষ্টি দিয়ে ইজি তালের ছিল, সবাই তাল দিচ্ছে গানের সাথে, এবং আমি শেষে থার্ড হয়ে গেলাম। অনেক প্রতিযোগী ছিল, আমি থার্ড হয়ে গেলাম। এইটাই হলো আমার জীবনের মানে গানের প্রথম যেটা। এরপরে আমি যে খেলাগড় আসর, কনকচাপা খেলাগড় আসর ছাতকের কেতকী দাদা ছিলেন, উনি ওইটা পরিচালনা করতেন। ওইখানে আমি গেছিলাম গান শিখতে, কিন্তু দাদা আমারে বললেন আমাদের নাটকের লোকের একটু আছে, ডিরেকশন দেওয়ার জন্য তুমি চেষ্টা করো যে নাটকের ওইগুলোতে। তো আমি স্বাভাবিক ওই যে নাটকের স্ক্রিপ্ট নিয়ে একটু ওই ছোটো যারা আছে এদের সাথে চর্চা করতাম। পাশাপাশি গৌরী চৌধুরী, মানে আমার 1 বছর সিনিয়র হইলেও মানে আমরা খুব বন্ধুর মতো চলতাম। গৌরী, উনি এখন লন্ডনে আছেন, অনেক গুণী শিল্পী। মানে গৌরী যখন গান গায়, মানে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গৌরী গান গাইতেছেন। তো গৌরীর বোন ছিল বাসবী চৌধুরী, এরা ছাতকের, মানে এরা হলো ছাতকের একটা সময়ের, এখন তো অনেক বড় হয়ে গেছি আমরা, একটা সময় গৌরী, বাসবী, শাশ্বতী বেতারের শিল্পী, শাশ্বতী চক্রবর্তী, এরা ছাতকের গানের প্রাণ ছিল।
সাতকে গান মানি হলো এরা, গৌরী, শাশ্বতী, এরা দীপা ছিল। তো এদের সাথে বিভিন্ন সময় সুযোগ হয়েছে কোরাসে গলা মিলানোর। আমি ওই কোরাসের মতো গলা মিলানোর শিল্পী আর কি, বুঝছেন। তো এইরকমভাবে এইটাই হলো আমার গানের, যদি বলি গানের লাইনে এতটুকুই। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে আবার শখ মাথায় চাপলো যে আমি গান শিখব। তো গিয়ে কাজল সাই আমাদের এই বিপ্রদাস ভট্টাচার্য বাপ্পুদা ওইখানে একটা গানের স্কুল খুলছেন। তো আমি আর আমার এক বন্ধু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমরা যাইয়া ওইখানে গেলাম যে গান শিখবো বাপ্পুদার কাছে। এখানে মনে হয় 7-8 দিন মনে হয় ক্লাস করতে পারছি। এরপর আবার পড়ার চাপে পড়ে আর যাওয়া হয় না, ডিসকন্টিনিউ। বিপ্রদাস ভট্টাচার্য বাপ্পু, উনি অনেক গুণী একজন সঙ্গীতজ্ঞ মানুষ, অনেক গুণী মানুষ। তো এই হলো মানে অতটুকুই, মানে আমার প্রাতিষ্ঠানিক যদি বলা হয় যে এই যে স্কুলের বারিন্দায় গেলেও তো কেউ বলে যে আমি স্কুলে গেছি, তো ওই যে মানে সঙ্গীত শেখার বারিন্দায় গেলেও মানে বলা যায় যে এতটুকু মানে আমার আর বাকি বন্ধুবান্ধবের আড্ডায় পেরোডি করতাম। ওই যে মেডিকেল কলেজে আমাদের যখন ক্লাসের ফাঁকে ফাঁকে একটু মানে স্যার আসেন নাই বা দেরি হচ্ছে, তখন আমার একটা দল বানায় নিয়েছিলাম 4-5 জনের, আমরা একটা দল। আমরা কি বিভিন্ন জিনিস পেরোডি কইরা আমরা মজা করতাম। মজা করার উদ্দেশ্য হলো ওদিকে ওই সাইডে ছিল মেয়েদের বেঞ্চ, মেয়েদের দৃষ্টি আকর্ষণের জন্য এই যা পোলাফান যা করে আর কি, একটু রোমান্টিক গান টান একটু পেরোডি কইরা একটু গ্রুপে গাওয়া। এইটা হলো আমার গানের মানে অতীত, মানে খুবই নগণ্য অতীত আর কি। না খুব মানে ইন্টারেস্টিং অতীত। তো আরেকটা যদি গান শুনতাম আপনার পছন্দের তালিকা থেকে। ফরর বালা দেখলে আমার, ফরর বালা দেখলে আমার, ফরর বালা দেখলে আমার গতর উঠে খাউজানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাউজানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাউজানি। ফরর বালা দেখলে আমার, ফরর বালা দেখলে আমার, ফরর বালা দেখলে আমার গতর উঠে খাউজানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাউজানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাউজানি। খাউজাইয়া খাল সামড়া তুলিলাই, রক্ত বারই গেলে যদি থোড়া আরাম পাই। খাউজাইয়া খাল সামড়া তুলিলাই, রক্ত বারই গেলে যদি থোড়া আরাম পাই। ডাক্তরে করছে মানা, পুরা দূরা খাউজাইও না, ডাক্তরে করছে মানা, পুরা দূরা খাও যাইও না। বেদুরা বানলে হেসে, বেদুরা বানলে হেসে, বেদুরা বানলে হেসে বাড়বো ফেরেশানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাও জানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাও জানি। ফসন ওই না যারে তার সলো নতেড়া, তার সোলার ফটো আমরা বান্দিলাই বেড়া। ফসন ওই না যারে তার সলো নতেড়া, তার সোলার ফটো আমরা বান্দিলাই বেড়া। ভুল ফাইলে ঢোল বাজাই, তিলরে তাল সাজাই, ভুল ফাইলে ঢোল বাজাই, তিলরে তাল সাজাই। ভোগান্তির ভাগ লই না, ভোগান্তির ভাগ লই না, ভোগান্তির ভাগ লই না। সুখ দেখলে মুখ ভেংসানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাও জানি, ও মামু বুঝছনি হাই রে মজার খাও জানি।
নিজে নিজে বনি গেছি পণ্ডিত মশাই ধুন্দুর মন্দুর হরি ফদ ফদ কষাই নিজে নিজে বনি গেছি পণ্ডিত মশাই ধুন্দুর মন্দুর হরি ফদ ফদ কষাই অচিনপুরি শিয়ানা নিজর বুঝ 16 আনা অচিনপুরি শিয়ানা নিজর বুঝ 16 আনা আর হল বাতিল মানুষ আর হল বাতিল মানুষ আর হল বাতিল মানুষ আমিও খালি হক্কানি ও মামু বুঝছনি হাইরে মজার খাও জানি ও মামু বুঝছনি হাইরে মজার খাও জানি ফরর বালা দেখলে আমার ফরর বালা দেখলে আমার ফরর বালা দেখলে আমার গোত্র উঠে খাও জানি ও মামু বুঝছনি হাইরে মজার খাও জানি ও মামু বুঝছনি হাইরে মজার খাও জানি ও মামু বুঝছনি হাইরে মজার খাও জানি বাহ দারুণ ধন্যবাদ আপনারে তো আপনার এই যে গানগুলার মধ্যে আসলে যে বাস্তব যে চিত্র এটা কিন্তু ফুটিয়ে ওঠে বাস্তব চিত্র মানুষ সমাজও না কিন্তু না না আমি দেখি তো আমার নিজের ভিতরে অনেক শয়তানি আছে বুঝছেন আমি আমার ওই যে ভিতরের খাউজানি ওইগুলারে একটু প্রকাশ করলাম ভিতরে খাউজা দুইটা এক হলো আমি নিজে আত্মসমালোচনা করি দেখি আমার ভিতরে দুষে গাড়া এই দুষগুলারে সাবন দিয়ে বাল্লা সাবন দিয়ে দেওয়া দরকার এখন ইগু হই কিতালে ওই যে মানুষের সামনে প্রকাশ করলে মানুষে তো আঙ্গুল দেখাবে বেটা তুই ঠিক নাই খালি গাইয়া বেড়ে ও মানুষে যাতে আমার কয়ে যে তুই ঠিক নাই ওখান যেন মানুষে আমার কয়ে যে তুই ঠিক নাই তাদের এতে যদি আমি একটু ঠিক হই ওটার লাগে ঠিক আছে আপনার এটা তৈলকে ঘুরাইয়া দেওয়া আর কি বোঝা যাক তো আসলে এর লাগে ভালো লাগে গানগুলা এই যে এটা কিন্তু একবারে বাস্তব আমরা ঠিকও সমাজও কিন্তু সেউর বালা সেউ দেখতাম পারি না যত চাইমু যে বালা হয়ে যার এটারে কিলা নামাই আনতাম হগু আমরা একটা প্ল্যানের মাঝে থাকে তা আমরা সেউ বালা নাই সুজা হতার এক কথা আসলে এলা নেওয়া উচিত নাই আমরা এগুলা আসলে বাদ দিতাম এই যে গানগুলা অনেকেও তো করে এই এই ব্যাপারগুলা নিয়ে কিন্তু প্রচুর মানুষে মাতামাতি করে বা আলোচনা হয় গানের মাধ্যমে ফুটিয়ে ওঠে অথবা অনেক সময় দেখা যায় চিত্রর মাধ্যমে ফুটিয়ে ওঠে বাট আমরা কিন্তু এই জায়গাটাকে হরিয়া আইনা কিছু সংখ্যক মানুষ আমরা থাকি যাই ওই জায়গাত যারা এখান থেকে বারইয়া আয় বা যারা সামনের দিকে আগাইতে চায় তারারে বরংশ এরা ফিসাইয়া রাখতে চায় দেখা যায় তারার কারণে এরা ফিসাইয়া পড়ে রয়েছে বা পড়ে থাকে কিছু করার নাই এক পর্যায়ে অসহায় হয়ে যায় আর কি মানুষ আসলে আর কি তা কিছু করার নাই আমরা তারপরেও আমরা চেষ্টা করবো আমরা সমাজটারে সুন্দর করতাম সুস্থ রাখতাম ওটাও আমরা আশা আমি আসলে পাপিরে দুই ভাগে ভাগ করি পাপি আমরা যারা পাপ করি পাপ কর্ম করি আমরা পাপি দুই ধরনের একটা হলো জ্ঞান পাপি আর একটা হলো অজ্ঞ পাপি অজ্ঞান মানে তার অজ্ঞতার কারণে পাপ করে আর একটা হলো জ্ঞান পাপি আমি দেখছি যে সমাজও আমরা জ্ঞান পাপি বেশি আপনি আমরা শিক্ষিত আবার যদি মনে পাপিরে যদি শিক্ষিত আর অশিক্ষিত ভাগে ভাগ করেন আমরা হিসাব করি দেখবা আমরা শিক্ষিত পাপি বেশি ভয়ঙ্কর অশিক্ষিত পাপির চেয়ে শিক্ষিত পাপি বেশি ভয়ঙ্কর ঠিক আমরা অজ্ঞ পাপির চেয়ে জ্ঞান পাপি বেশি ভয়ঙ্কর সামান্য একটা উদাহরণ আমরা যারা কৃষক যারা ক্ষেত কাজ করেন গ্রাম অঞ্চল তারা কিন্তু বন্দুক ধরেন না তারা তো কিন্তু বন্দুক উঠে না উঠে খারা তো আমরা যারা সমাজও শহর অঞ্চলে থাকি বা উচ্চ থাকি পড়াশোনা করছি তারা তো কিন্তু এগুলো উঠে বেশিরভাগ কোন খারাপিও তারার দিয়েও হয় বেশিরভাগ তা আপনি যেটা করছেন যে শিক্ষিত পাপি আর অশিক্ষিত পাপি এখান থেকে যদি আমি আলাদা করি তাইলে অন্য আমি উদাহরণটার মধ্যে ফাইলিরাম তো আপনি মনে হয় আরেকটা কিতাব আসলা কোন একটা বিষয় মানে যে ওই যে গানের বিষয় যেটা গান আর চিকিৎসা কর্ম আসলে যখন আমি চিকিৎসা কর্ম আমার পেশা হিসাবে যখন আসলো তখন যাই হোক আমার আত্মীয়তার সূত্রে আমি চক্ষু বিশেষজ্ঞ হলাম আমার ইচ্ছা ছিল হৃদরোগ বিশেষজ্ঞ হইতাম কিন্তু যেহেতু আমি বিবাহ
বন্ধনে আবদ্ধ হইলাম আমার এক শিক্ষক, এই উসমানী মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন, পরে নর্থ ইস্ট মেডিকেলের প্রিন্সিপাল হিসাবে এখন অবসর জীবন যাপন করা প্রফেসর নুরুল আম্বিয়া চৌধুরী। তো তার কন্যার সাথে যখন আমার বিয়ে হলো, তখনই আমার গন্তব্য নির্ধারিত হয়ে গেল যে আমি চক্ষু বিষয়ে পড়াশোনা করব। উনি চক্ষু বিশেষজ্ঞ, স্বাভাবিক আমার শ্বশুর, তো উনি আমারে প্রভাবিত করলেন যাতে চোখের উপরে পড়ি এবং এটার পড়ি। যখন চৌকর ডাক্তার হিসাবে আমি নিজেরে গড়িয়া তুললাম, তখন আমি চিন্তা করলাম যে চৌকর যে সেবাটা সমাজে কম আছে, যে সেবাটা, ও সেবাটার উপরে আমি ফোকাস করব। তো তখন আমি দেখলাম যে আমরা সিলেট নাই শুধু, তখন আমি এই সারা বাংলাদেশেও রেটিনা চিকিৎসা, চোখের যে রেটিনা রোগ আছে, রেটিনা রোগের চিকিৎসাটা দুর্লভ। আমি যে সময় চোখের উপরে রেটিনার উপরে আমি প্রশিক্ষণ শুরু করি, তখন বাংলাদেশও প্রতিষ্ঠিত 2 জন রেটিনা বিশেষজ্ঞ আর আরও 2-3 জন তখন প্রসেসে আছেন। ওই সময় আমি প্রশিক্ষণ শুরু করি, আর আমাদের বৃহত্তর সিলেটে রেটিনা কোনো বিশেষজ্ঞ নাই। সেই হিসাবে আমি ওই দিকেই ফোকাস করলাম যে চৌকোর উপরে আমি তো এই মাস্টার অফ সার্জারি MS ডিগ্রি নেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি রেটিনা বিষয়ে পড়াশোনা করব এবং রেটিনা বিষয়ে আমি প্রশিক্ষণ গ্রহণ করব। তো সেই হিসাবে আমি এই ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতাল আছে, ওইখানে তখন রেটিনা বিষয়ের উপর কাজ ছিল। তো ওইখানে আমি 1 বছর রেটিনা বিষয়ের উপর আমি কাজ করলাম ইসলামিয়া চক্ষু হাসপাতালে। তারপরে আমি ভারতের তামিলনাড়ুতে গেলাম, ওইখানে রেটিনা বিষয়ে আমি প্রশিক্ষণ গ্রহণ করলাম। পরবর্তীতে আমি দিল্লিতে একটা হসপিটালে গিয়ে ওই রেটিনা বিষয়ের উপরে আমি পড়াশোনা এবং প্রশিক্ষণ গ্রহণ করলাম। এইভাবে নিজে এই রেটিনা বিষয়ে আমি প্রশিক্ষণ গ্রহণ করার পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকার আগারগাঁওয়ে, ওইখানে আমি রেটিনা বিভাগে আমি কাজ শুরু করলাম। তো আমার একটা এই স্বপ্ন হইল যে আমি সিলেটবাসীকে, সিলেটবাসী এখানে ওনার দেখা যায় রেটিনার কোনো সমস্যা হইলে ওই ডাকা যাইতে হয়, সবাই রেফার করে ডাকাত যাওয়া এবং ডাকাত গিয়ে করে। তখন আমার মার হলো আমার একটা স্বপ্ন, আমার মা আসলে আমার যে এই জীবনটা এইভাবে বেড়ে ওঠা, যতটুকু আমি বেড়ে উঠছি, এই বেড়ে ওঠার পিছনে আমার মার অবদানটা অত্যধিক, খুবই বেশি। আমার বাবা অনেকটা ওই যে বাউল ধরনের মানুষ, মরমী ধারার মানুষ, উনি অনেকটা সংসারী ছিলেন না, ভালো সংসারী ছিলেন না, কিন্তু আমার মা পুরোপুরি সংসারী ছিলেন এবং বৈষয়িক চিন্তাধারার ওনার ভিতরে বেশি কাজ করতো। আমার একজন সামান্য মহিলা উনি, কিন্তু প্রতিটা সন্তানকে উনি পড়াশোনায় এত উদ্বুদ্ধ করছেন এবং সবাই ধরিয়ে রাখছেন পড়াশোনার দিকে, যার কারণে আমরা 4 ভাই 2 বোন সবাই পড়াশোনা করছি এবং এটা আমার মায়ের কারণে সম্ভব হয়েছে। তো আমার মা কইলা যে তুমি ডাকাত মানুষের অনেক সেবা দিরায়, চক্ষু সেবা দিরায়, ইত্যাদি দিরায়, তুমি সিলেট একটা করো, সিলেটও তোমার জন্মভূমি, তোমার দেশের মানুষ, এরার একটা সার্ভিস দাও। তখন আমার মার পরামর্শে আমি তখন 2008 সালে সিলেট সালেহা আই কেয়ার নামে, আমার মায়ের নামে সালেহা আই কেয়ার নামে আমি একটা প্রতিষ্ঠান শুরু করি। এখন এই প্রতিষ্ঠানটা লামা বাজারে আছে এবং আমি মূলত রেটিনা বিশেষজ্ঞ। আমি রেটিনা রোগ দেখি, পাশাপাশি অন্যান্য সাধারণ চক্ষু রোগও দেখি, কিন্তু আমি রেটিনা বিশেষজ্ঞ। সিলেটের সব যে চক্ষু বিশেষজ্ঞ যারা আছেন তারা রেটিনা রোগী আমার কাছে রেফার করেন, যার কারণে এই রেটিনা রোগীরা আমার এখানে আইসা অনেকেই এইখানে এই জায়গায় যে জিনিসটা আগে সিলেট ঢাকা যাইয়া নিতে হইতো বা কেউ হোক গৌহাটি যাইতো, কিন্তু অনেকেই আমার কারণে এই সেবাটা আজকে পাইতেছে সিলেটে, রেটিনার সমস্যাটা। তো এই জন্য আমি এই সিলেটবাসী মানুষ যারা আমারে ভালোবাসেন, একজন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে তারা আমারে ভালোবাসেন, আমার সিলেটের মানুষ, তারা আমার মানুষ, হ্যাঁ আমার সিলেটের মানুষ, তারা আমারে ভালোবাসেন একজন চোখের ডাক্তার হিসাবে, তারা ভালোবাসেন একজন অচিনপুরি হিসাবে, আমার গানরে তারা পছন্দ করেন। আমি কোনোদিনও ভাবছি না যে আমি একজন শিল্পী, কোনোদিন ভাবছি না গীতিকার, সুরকার। আমি আসলে যদি সুরকারের ডেফিনেশন দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয় যে সুরকার কী জিনিস, সেইভাবে সংজ্ঞায়িত করলে আমি সুরকার না। গীতিকার এটা যদি সংজ্ঞা দেওয়া হয় বা এই সংজ্ঞা মতে আমি গীতিকার না। শিল্পী এটা যদি সংজ্ঞা দেওয়া হয় আমি শিল্পী না। কিন্তু মাইনসে আমার গান ভালোবাসে, মাইনসে আমার শিল্পীও বানাইলিছেন, সুরকার গীতিকার সবটা বানাইলিছেন। যাই হোক, আমি সিলেটের মানুষ, সিলেটি ভাষাভাষী মানুষ, সিলেটের না, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, শিলিগুড়ি, মণিপুর, এরা অধিকাংশ মানুষ হলো সিলেটি ভাষাভাষী।
আমার এই সিলেটি ভাষাভাষী মানুষ, এদের কাছে আমি কৃতজ্ঞ। তারা সিলেটি ভাষারে ভালোবাসেন। অবশ্যই ভালোবাসার কারণে দেখা যায় আমার সিলেটি ভাষায় যে রচনা গানগুলো, তারা এই গানগুলারে তারা ভালোবাসেন। আমার সিলেটি ভাষাভাষীর মানুষ ইউরোপে, আমেরিকা, আপনার আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মালদ্বীপ, অস্ট্রেলিয়া সব জায়গা ছড়াই ছিড়াই আছেন, তারা সিলেটি ভাষারে ভালোবাসেন। গতকাল রাত্রেও আমেরিকা থেকে 3 জন ভদ্রলোক তারা আমার ফোনে আমার লাগে মাতছেন, কি তার লাগি তারা সিলেটি গান ভালো লাগে, এবং তারা আমার লাগে দোয়া করছেন যে আপনি আরো বালা বালা সিলেটি গান রচনা করুন। আমি প্রাউড, একজন সিলেটি হিসাবে আমি অত্যন্ত গর্বিত, এবং সিলেটের মানুষ যে আমারে ভালোবাসে আমি কৃতজ্ঞ। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে সিলেটের মানুষ সিলেটি ভাষা এবং সংস্কৃতিকে এইরকম এইরকম ভালোবাসে, যে ভালোবাসা অন্য কোনো জাতি এইভাবে তার ভাষাকে, এইভাবে তার সংস্কৃতিকে এইভাবে ভালোবাসে না। আমি আমার সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ, এবং আমি নিয়ত করি, প্রতিজ্ঞা করি, সিলেটের মানুষের চক্ষু সেবা, তাদের সংস্কৃতি সেবায় আমি যতদিন আল্লাহ হায়াত রাখছেন আমি কাজ করে দেব। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আপনারে পাইমু এইরকম এইভাবেই, এবং আমরা সিলেটবাসীর প্রিয় একজন মানুষ হইয়া আপনি সবর মনের ভিতরে থাকতা, ওটাও আমরা চাই। আর আসলে জহির ভাই, আমার আজকের যে আমরা এই প্রোগ্রামটা মাত্র আধা ঘন্টার প্রোগ্রাম, সময় শেষ হওয়ার কারণে আমরা আরও বহুতটা জানতাম পারতাম আপনার কাছ থেকে, আরও বহুতটা রয়ে গেছে, একটু সময়ে কিছু জানা হয় না, কিছু বোঝা হয় না। তো আমরা নেক্সটে আমরা আপনারা আবারও পাইতাম, আবারও পাইবো ইনশাআল্লাহ। তো আপনি আমরা সিলেটের মানুষের সামনে উপস্থিত হইয়া আমার অপারগতা, আমার দায়িত্বহীনতা, আমার ভুল ত্রুটি এগুলো তাদের সামনে আমার বলা, তাদের সামনে আমার মাথাতে আমার উপস্থাপন করে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো, এটা আমার দায়িত্ব। কারণ তাদের ভালোবাসা পাইয়াই আমি অচিনপুরি হয়েছি। অচিনপুরি হিসাবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বর যে কমতি যেটা আছে, সেই কমতিটাও আমি তাদের সামনে, অপারগতাটা তাদের সামনে দাঁড়ায় হাত জোড়ে আমি এটা বলতে সবসময় তৈরি। তো আসলে প্রিয় দর্শক, আমরা জহির ভাইয়ের কাছ থেকে আমরা প্রচুর জানার বাকি রয়েছে, শেষ হয়েছে না। আপনারা অবশ্যই আগামীতে জানবা। আমরা আবারও আমরা এই স্টুডিও তানিয়ে উপস্থিত হরম। তো আজকে তাই না আমরা স্টুডিওতে আমরা সময় দিছেন, এর লাগি তার কাছে আমি কৃতজ্ঞ। কারণ লগি তাই খুব বিজি একজন মানুষ। আজকে তার একটা অপারেশন আছিল ইয়ত, তো আমি তারপরেও আমি ফোন দেওয়ার পরে তাই বলছি না তাই আইবা। তো আমি খুব খুশি, বা আমি খুব বেশি কৃতজ্ঞ তার কাছে যে তাই এই আমারে মূল্যায়ন করছেন, আমার স্টুডিওরে মূল্যায়ন করছেন, আমার বাংলা ভিউ টিভিরে মূল্যায়ন করছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিলাম। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আগামীতে আমরা নতুন কোনো মুখ নিয়ে আইমু, সেই পর্যন্ত ভালো থাকুকা। এবং আমরা যাইতে যাইতে জহির ভাইয়ের একটা গান শুনি আমরা বাড়ি যাইমু আজকে। ধন্যবাদ। ফানির মাঝে সেদ মারিলে আঠুতে গিয়া ভরে, ফানির মাঝে সেদ মারিলে আঠুতে গিয়া ভরে, দোষা দোষী যারে উখরি, দোষা দোষী যারে উখরি, দোষ আয় মোর ঘাড়ে। পানির মাঝে সেদ মারিলে আঠুতে গিয়া ভরে, পানির মাঝে সেদ মারিলে আঠুতে গিয়া ভরে। কত সাধনা করিয়া পাইছ বড় ফল, বেখেয়াল হইয়া গেলে হইব রে বিপদ। কত সাধনা করিয়া পাইছ বড় ফল, বেখেয়াল হইয়া গেলে হইব রে বিপদ। তোমার ক্ষতি করতো নাই আরি ফরি বেগনা, তোমারে ডুবাইব নিজর ফুয়া ফুড়ি ভাগনা। তোমার ক্ষতি করতো নাই আরি ফরি বেগনা, তোমারে ডুবাইব নিজর ফুয়া ফুড়ি ভাগনা। ফড়ি গেলে তুলতো নাই খেউ, ফড়ি গেলে তুলতো নাই খেউ, বুঝবাই হাড়ে হাড়ে।
পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে, পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে। খার লাগিয়া গর্ত খুঁড়ো করিয়া যতন, তুমি তো জানো না হো গাত তোমার ফতন। খার লাগিয়া গর্ত খুঁড়ো করিয়া যতন, তুমি তো জানো না হো গাত তোমার ফতন। জানিয়া শুনিয়া খেউরে করিও না রে জুলুম, তোমার নসিবর কথা ভুলিও না বে মালুম। জানিয়া বুঝিয়া খেউরে করিও না রে জুলুম, তোমার নসিবর কথা ভুলিও না বে মালুম। চাইলে মৌলা হইব হাওলা, চাইলে মৌলা হইব হাওলা, স্মরণ করো তারে। পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে, পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে, পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে, পানির মাঝে সেদ মারিলে আটতে গিয়া পড়ে।